হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি ইউপিএসসি সিভিল সার্ভিসের কমপ্লিট সিলেবাসটা নিয়ে আলোচনা করব। কোনো বই নয়, কোনো মেটেরিয়ালস নয়, শুধুমাত্র সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন এর উপর ফোকাস করব। প্রথমত 3টে ধাপে ইউপিএসসি পরীক্ষা হয়ে থাকে: প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। অন্যান্য সিভিল সার্ভিসের মতোই প্রিলিমসে 2টো পেপার থাকে। একটা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার, যেটা পেপার 2। কোয়ালিফাইং 33% মার্কস সেখানে পেলেই চলে। আর যেটা পেপার 1, অর্থাৎ যেটা জিএস পেপার, সেখানে 200 নম্বরের পরীক্ষার মধ্যে কাট অফ থাকে, সাধারণত 95 থেকে 120-র মধ্যে জেনারেলদের জন্য কাট অফ থাকে, এবং সেখানে র্যাঙ্কটা কিন্তু এর বেসিসেই হয়। এটা শুধুমাত্র কোয়ালিফাইং, এতে পাশ করলেই চলে। আর এই অংশটাতে র্যাঙ্ক হয় কিন্তু এটাতে। প্রিলিমস কোয়ালিফাই করার পর প্রিলিমসের কোনো মার্কস কিন্তু পরে কাউন্ট করা হয় না। মেন্সে মোট 9টা পেপার থাকে, কিন্তু সেখানে 2টো পেপার কোয়ালিফাইং। 2টো পেপার কিন্তু কোয়ালিফাইং। 2টো ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং 2টোই কোয়ালিফাইং পেপার। এর মার্কসটা কিন্তু কাউন্ট করা হয় না। বাকি যে 7টা পেপার থাকে, সেই 7টা পেপারে 250 নম্বর করে থাকে, এবং সেটাই কিন্তু ইন্টারভিউতে কারা কারা চান্স পাচ্ছে তার নির্ণায়ক হিসেবে উঠে আসে। আর এরপরে থাকে ইন্টারভিউ, 275 মার্কসের ইন্টারভিউ। এখানে 1750 নম্বরের মেন্সের যেটা কাউন্ট হচ্ছে, মূল পেপারগুলো 7টা পেপারে 1750 এবং 275 ইন্টারভিউ। এইটা হচ্ছে কিন্তু এই দুটো নিয়ে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি হয়। আচ্ছা, বেসিক বিষয় বললাম। এবার আমরা চলে যাব সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন টপিক এখানে আমাদের পড়তে হবে। খুব গুরুত্ব সহকারে দেখতে হবে পেপার 1, যেখানে কোয়ালিফাইং যেটা থেকে র্যাঙ্ক তৈরি হয় 200 নম্বরে, যেটা পেপার ডিউরেশন থাকে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 200 নম্বরের পেপার 1। সেখানে কি কি থাকছে? প্রথমেই দেওয়া আছে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এইটা থেকে গুরুত্বটা বুঝতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু কারেন্ট ইভেন্টের ওপর। যে সমস্ত বিষয়ে বিগত 1.5 থেকে 2 বছর ধরে ঘটে চলেছে, সেটা আমাদের অর্থনীতি হোক, আমাদের পলিটিক্যাল দিকে হোক, জিওগ্রাফিতে হোক, এবং হিস্ট্রির ক্ষেত্রেও কিছু কিছু বর্তমান সময়ের যেগুলো 100 বছর বর্তমানে হচ্ছে যে সমস্ত ঘটনা, এইরকম ধরনের বিভিন্ন সমস্ত কিছুর সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যোগাযোগ অবশ্যই থাকে। এবং কোনো কোনো বছরে দেখা যায় ম্যাক্সিমাম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে, সেটা প্রিলিমস হোক বা মেন্স হোক। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেস, এটা আমাদের বুঝতে হবে, এবং এটা প্রথমেই দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এই ইম্পর্টেন্সটা অনুধাবন করতে পারি। নেক্সট রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ একেবারে প্রাচীন সময় থেকে বর্তমান হিস্ট্রি, যে ন্যাশনাল মুভমেন্ট পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের জানতে হবে। এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচার আলাদা করে এখানে বলা নেই, কিন্তু অ্যানসিয়েন্ট আর মিডিয়াভাল যে পোর্শনটা, সেখানে সাধারণত আর্ট অ্যান্ড কালচার থেকে অধিক প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু এরকম নয় যে সবসময় সেটা আসবে। এখানে একটা প্রিলিমসের বিষয় যে এখানে শুধুমাত্র জাস্ট উল্লেখ করা আছে যে এইটা, কিন্তু এখানে ডিটেলসে কিছু বলা নেই। প্রিলিমসের সিলেবাসটা ইউপিএসসি যেভাবে পাবলিশ করে, সেখানে ডিটেলসে কিছু বলা থাকে না। শুধুমাত্র প্রিলিমসের ক্ষেত্রে ডিটেলসে কিছু বলা থাকে না, কিন্তু আমাদের বুঝতে হবে প্রশ্ন তৈরি হয় কিন্তু মেন্সের যে প্যাটার্ন সেই জায়গা থেকে, অর্থাৎ আমাদের মেন্সের সিলেবাসটাকেই মূল সিলেবাস ধরে পড়তে হবে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা যদি বিগত 2-3 বছরের ট্রেন্ড দেখে পরীক্ষা দিতে যাই, তাহলে কিন্তু আমাদের ঠকতে হতে পারে। কারণ ইউপিএসসি কিন্তু কিভাবে প্রশ্ন করবে সেটা কোনো পার্টিকুলার ট্রেন্ড হয় না। এই ব্যাপারটা বুঝতে হবে। এই জন্যই কিন্তু সিলেবাস, এই জন্যই প্রথমেই বই পড়ার প্রয়োজন নেই। প্রথমে সিলেবাসটাকে সবচেয়ে ভালো করে পড়তে হবে, এবং সেটা বাস্তবের সাথে রিলেট করতে হবে। আমাদের জানতে হবে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, কোন বিষয়গুলো আমাদের বাদ দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য সিলেবাসটাকে জানা। দা হিন্দু পড়লেই হয়ে গেল না। দা হিন্দু থেকে প্রচুর জিনিস আমাদের ইরিলেভেন্ট জিনিস রয়েছে, সেগুলো আমাদের বাদ দিতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত ফোকাস করার জিনিস রয়েছে, সেটা কিন্তু সিলেবাস জানার মাধ্যমেই সম্ভব আমাদের কোনটার উপর গুরুত্ব দিতে হবে, কোনটার উপর দিতে হবে না। ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। তো
ভারতের ভূগোল রয়েছে, তার সাথে কিন্তু পৃথিবীর ভূগোলও রয়েছে, এবং সেখানে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে। ভারতের ফিজিক্যাল জিওগ্রাফি ওপর খুবই গুরুত্ব দেওয়া হয়, এখানে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে মূলত মানচিত্র থেকেই প্রশ্ন আসে, কিন্তু এরকমটা নয় যে এখানে ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি আসবে না, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি ওয়ার্ল্ডের জিওগ্রাফি থেকেও কিন্তু সরাসরি, অর্থাৎ ফিজিক্যাল যে পোর্শনটা, এর যে এক্সাম্পল রয়েছে, যে উদাহরণ রয়েছে, যে ধরা যাক একটা আগ্নেয়গিরি, সেটা কোথায় রয়েছে, সেই উদাহরণটা কিন্তু এই ওয়ার্ল্ডের জিওগ্রাফির ক্ষেত্রেও করতে হবে এবং ভারতবর্ষের জিওগ্রাফির থেকেও করতে হবে। সামাজিক ভূগোলও রয়েছে এখানে। তো এখানেও একটা সোসাইটির ব্যাপার কিন্তু চলে আসছে, জিওগ্রাফির সাথে সোসাইটির যে রিলেশন রয়েছে সেখান থেকে এখানে প্রশ্ন তৈরি হয়। তো এই জায়গাগুলো খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। এখানে ফিজিক্যাল আর ইকোনমিক দিয়ে কিন্তু ছেড়ে দিতে পারতো, কিন্তু এখানে সোশ্যাল জিওগ্রাফির একটা বড় জায়গা রয়েছে, আমাদের বুঝতে হবে ওটা। আচ্ছা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সাধারণভাবে পৃথিবীর ভূগোল এবং বিশ্বের যে ভূগোল সেটা জানতে হবে। তো বিশ্বের ভূগোলের উপর কিন্তু পুরো বিষয়টা আসছে এখানে। আবারও একটা বিষয়, মানচিত্র থেকে প্রচুর প্রশ্ন করা হয় দীর্ঘ সময় ধরে, এই ট্রেন্ড চলছে, যদিও ট্রেন্ড বলে কিছু হয় না, কিন্তু আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্বন্ধে সচেতন থাকতে হবে, এবং এটা কিন্তু একটা বিস্তৃত ভাস্ট পোর্শন চলে আসছে এর মধ্যে। সেটা আমরা মেন্সে গেলে দেখতে পাবো, আরও ডিটেলসে বিষয়টা বুঝতে পারবো। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন, সংবিধান রয়েছে এখানে। পলিটির মধ্যে সংবিধান পড়তে হবে আমাদের, পলিটিক্যাল সিস্টেমটা পড়তে হবে। পঞ্চায়েতি রাজ আলাদা করে বলা রয়েছে, পঞ্চায়েতি রাজ, সুতরাং এটার উপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে বোঝা যেতে পারে। পলিসি, পাবলিক পলিসি যেগুলো রয়েছে, রাইটস এবং ইস্যু যেগুলো রয়েছে, তো কারেন্ট যে সমস্ত বিষয়গুলো চলছে সেগুলোর ওপরেও কিন্তু আবার যে ইস্যুসগুলো রয়েছে সেগুলোও আসছে। যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তো অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নতি, এখানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি দিয়ে ছেড়ে দেয়নি, আবারও বুঝতে হবে ডেভেলপমেন্টের কথা বলা রয়েছে এখানে। শুধুমাত্র ইকোনমি বলেনি, ইকোনমির অন্যান্য সাইড দিয়ে বলেনি, ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশগত উন্নয়নের দিকটাও দেখা হচ্ছে, ভবিষ্যতের দিকটাও দেখা হচ্ছে। আর কি রয়েছে, পভার্টি, ইনক্লুশন, ইকোনমিক ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, তো সেন্সাসের বিষয়টা ওখানে আসছে, ডেমোগ্রাফি স্ট্রাকচার আসছে, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস এটসেট্রা। জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি, এনভায়রনমেন্টাল ইকোলজির উপর যে ইস্যুগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বুঝতে হবে এই জায়গাগুলো থেকে প্রশ্ন কেন হয়। বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জীব বৈচিত্র্য সরাসরি প্রশ্ন আসে, কিন্তু কোনো একটা পার্টিকুলার স্পিসিসকে দিয়ে দেওয়া হয়, এইখান থেকে কিন্তু এই জায়গাটা গুরুত্ব আমাদের দিতে হবে। বায়োডাইভার্সিটিগুলো কেন আমাদের স্পিসিস পড়তে হবে, এন্ডেঞ্জার্ড স্পিসিস কেন পড়তে হবে, তো এই বিষয়টা এই জন্য কিন্তু এখানে আলাদা করেই লেখা রয়েছে। ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিন্তু ডিটেলসে আমাদের জানতে হবে। আর রয়েছে কি জেনারেল সায়েন্স থেকে সাধারণত যে অ্যাডভান্স আমাদের বর্তমানে জেনারেল সায়েন্স যে নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে কারেন্ট ইস্যুর উপর, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে। আচ্ছা, এবার পেপার 2, যেখানে ইংলিশ কম্প্রিহেনশন থাকে, আর থাকে ম্যাথ জিআই, এবং 80টা প্রশ্ন সংখ্যা, 80 ইন্টু 2.5, একটা প্রশ্নের মান কিন্তু 2.5, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে 1/3 মার্কস, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং ফার্স্ট পেপারেও রয়েছে, সেকেন্ড পেপারেও রয়েছে। আচ্ছা, কম্প্রিহেনশন রয়েছে, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, যেগুলো সাধারণত যে কোনো ম্যাথ জিআই এর কম্পিটিটিভ এক্সামে থাকে, সেগুলো এখানে সমস্তই রয়েছে। মেন্টাল এবিলিটি, বেসিক নিউমারেসি, ক্লাস 10 লেভেল, ডেটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফস, টেবিলস, ডেটা সাফিসিয়েন্সি, সমস্ত ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু এখানে আসছে। আচ্ছা, এইবার চলে আসছে মেইনস এক্সাম। ক্যান্ডিডেট র্যাঙ্ক ইন ইউপিএসসি সিভিল সার্ভিস ডিপেন্ডস অনলি অন মার্কস স্কোর্ড ইন মেন অ্যান্ড ইন্টারভিউ। তো প্রিলিমসের কোনো মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ধরা হয় না, শুধুমাত্র কোয়ালিফাই কারা করছে না সেটা দিয়ে কিন্তু প্রিলিমসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রিলিমসের আর কোনো ভূমিকা নেই। মেন্সে 1750, অর্থাৎ 7 × 250, প্রত্যেকটা পেপার কিন্তু 250 নম্বর করে রয়েছে, এবং 275 নামের ইন্টারভিউ রয়েছে। রিটেন এক্সামিনেশন will consist of following 9 paper, but only 7 paper will be counted for final merit ranking
For the rest two papers, the candidate should secure minimum marks prescribed by UPSC each year. তো প্রত্যেক বছর ওটা ফিক্সড করা থাকে যে কত পাস মার্কস রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড পেপারে, যেটা বাকি যে দুটো কোয়ালিফাইং পেপার অর্থাৎ যেটা সাধারণভাবে যারা বেঙ্গলি মিডিয়াম তারা কিন্তু বাংলা এবং ইংলিশই এটা রাখে, অন্যান্য মিডিয়াম যারা তারা অন্যান্য বিষয়গুলো রাখছে। তো যেগুলো মেরিট র্যাঙ্কিংয়ের জন্য অর্থাৎ যে 7টা পেপার ধরা হয় যাদের নাম্বারগুলো মার্কসগুলো, সেই 7টা পেপার কী কী আমরা দেখে নেব। একটা রয়েছে এসএ পেপার, 250 নম্বরের এসএ পেপার রয়েছে। প্রবন্ধ রচনা এখানে করতে হয়, পার্টিকুলার ইস্যু থাকে সেটা নিয়ে লিখতে হয় আমাদের। ক্যান্ডিডেট মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল টপিক, বিভিন্ন টপিক থাকে সেখান থেকে এসে লিখতে হয়। দে উইল বি এক্সপেক্টেড টু কিপ ক্লোজলি টু দ্য সাবজেক্ট অফ দ্য এসে টু অ্যারেঞ্জ দেয়ার আইডিয়াজ অন অর্ডারলি ফ্যাশন অ্যান্ড টু রাইট কনসিয়াসলি। ক্রেডিট উইল বি গিভেন ফর এফেক্টিভ অ্যান্ড এক্স্যাক্ট এক্সপ্রেশন। এক্স্যাক্ট এক্সপ্রেশন অর্থাৎ ওই পার্টিকুলার বিষয়টা নিয়ে কতটা দখল রয়েছে বিভিন্ন বিষয় থেকে, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, সোশ্যাল সেক্টর হতে পারে, ইকোনমিক সেক্টর হতে পারে, পলিটিক্যাল সেক্টর হতে পারে, যে কোনো গভর্নমেন্টের যে স্কিমগুলো সেটা অ্যাডভান্সমেন্ট নিয়ে হতে পারে, সামাজিক যে কোনো বিষয়গুলো নিয়ে কিন্তু হতে পারে, সমস্ত রকমের বিষয় এখানে রপ্ত থাকতে হবে। একটা বিষয় যে অন্যান্য পেপারগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু এটা অনেকটা হয়ে যায়, বিশেষত নিউজ পেপারে যে সমস্ত আর্টিকেল আসে সেই আর্টিকেলগুলো কোন কোন টপিকের উপর বর্তমান সময়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন ইস্যুগুলো আসছে, সেখান থেকে সাধারণত এসে পেপারটার প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই সাধারণত অ্যান্সার করা যায়। সেজন্য এটার জন্য আলাদা করে প্রিপারেশন লাগে না, অ্যাজ এ হোল প্রিপারেশন বাকিগুলোর সাথে সাথে কিন্তু এটার প্রিপারেশনটা হয়ে যায়। তবুও কিছু কিছু বিষয় বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যারা ওই টপিকের উপর বলেছেন অলরেডি তাদের কোটেশনগুলো তুলে দেওয়া বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো লাগে, তার জন্য কিন্তু লেখা প্র্যাকটিসটা প্রয়োজন। আলাদা করে মেটেরিয়ালস এখানে মেটেরিয়ালস অন্যান্য জায়গা থেকে যেহেতু চলে আসছে, আলাদা করে মেটেরিয়ালস এখানে লাগে না, কিন্তু লেখা প্র্যাকটিসটা প্রয়োজন খুব বেশি করে এসে পেপারের জন্য। জেনারেল স্টাডিজ 250 মার্কস রয়েছে। এরপর পেপার 2 যেটা ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার থাকছে, সেখানে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার। তো এটাই কিন্তু হিস্ট্রির যে মূল উপাদান, আমাদের যে হেরিটেজ রয়েছে, কালচার রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় এটা, এই জন্য প্রিলিমসেও কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। যেটা প্রিলিমসের ক্ষেত্রে বলছিলাম যে হিস্ট্রি যে অ্যানসিয়েন্ট মেডিয়েভাল হিস্ট্রি, সেখানে কিন্তু এই হেরিটেজ কালচার থেকে প্রশ্ন সরাসরি আসতে দেখা যায়। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, তো এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি কিন্তু এখানে আসছে। ওয়ার্ল্ড হিস্ট্রির যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে, বড় বড় যে বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা, সেগুলো কিন্তু কভার করতে হচ্ছে, এবং ওয়ার্ল্ড জিওগ্রাফিও এখানে আসছে। ডিটেল সিলেবাস এখানে এরপরে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য সেলিয়েন্ট অ্যাসপেক্ট অফ আর্ট ফ্রম লিটারেচার। তো হিস্ট্রি যে কালচার, আমাদের ইন্ডিয়ান কালচার যেগুলো, তার মধ্যে আর্ট ফর্ম যতগুলো রয়েছে, লিটারেচার যেগুলো রয়েছে, আর্কিটেকচার খুব গুরুত্বপূর্ণ, অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমস, একেবারে মডার্ন টাইমস পর্যন্ত এই সমস্ত বিষয় আর্ট ফর্ম, লিটারেচার, আর্কিটেকচার, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডল অফ দ্য 18th century আনটিল দ্য প্রেজেন্ট, সিগনিফিক্যান্ট ইভেন্ট, পার্সোনালিটিস, ইস্যু। তো এখানে কি বলছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 18th century আনটিল দ্য প্রেজেন্ট, মিডল 18th century থেকে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ আমাদের স্বাধীনতা যে সমস্ত আন্দোলন হয়েছে সেইগুলো, এবং পার্সোনালিটি, যারা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি রয়েছে তাদের, এবং যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ অ্যাজ এ হোল পুরো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু চলে আসছে। এরপরে ফ্রিডম স্ট্রাগল নিয়ে আলাদা করে বলা রয়েছে। ভেরিয়াস স্টেজেস অ্যান্ড ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তো বিভিন্ন পার্ট থেকেও যে কন্ট্রিবিউশন হচ্ছে সেগুলোও জানতে হবে আলাদা করে, আর গুরুত্বপূর্ণ অন্যান্য যে কন্ট্রিবিউশন রয়েছে সেগুলো জানতে হবে। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন উইথ দ্য কান্ট্রি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু এনসিইআরটিতে সবচেয়ে ভালো থাকে। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট কি হয়েছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত সাধারণত এমনি স্টেট পিএসসি এক্সামগুলোতে পড়ে থাকি যে ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত কী হয়েছিল, কিন্তু তারপরে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হিস্ট্রিতে ঘটেছিল সেইগুলো কিন্তু এখানে আসছে। এবং ওয়ার্ল্ড
পৃথিবীর সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেখানেও কিন্তু এই জায়গাটা চলে আসছে। ইনক্লুডেড ফ্রম 18th সেঞ্চুরি সাচ এস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার্স ইত্যাদি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে চলে আসছে। রিড্রল অফ ন্যাশনাল বাউন্ডারিজ, কলোনাইজেশন, ডিকলোনাইজেশন, পলিটিক্যাল ফিলোসফি লাইক কমিউনিজম, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে ফোকাস করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর উপর আলাদা করে গুরুত্ব দিতে হবে। ন্যাশনাল বাউন্ডারি রিনিউয়াল, পরপর যে বাউন্ডারিগুলো চেঞ্জ হয়েছে আমাদের ন্যাশনাল বাউন্ডারিগুলো, পার্টিশনের কথা আসছে, কলোনাইজেশনের কথা আসছে, ডিকলোনাইজেশনে আসছে, পলিটিক্যাল ফিলোসফি যেমন কমিউনিজম, তো ক্যাপিটালিজমও একই সাথে চলে আসবে। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কমিউনিজমের কথা বলা রয়েছে, কম্প্যারিজন চলে আসবে বিভিন্ন বিষয়। তো এই সমস্তগুলো রয়েছে, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সমস্ত কিছু বলা রয়েছে। দ্যার ফর্মস অ্যান্ড এফেক্ট অন দ্য সোসাইটি, সোসাইটিদের কী এফেক্ট রয়েছে সেটা জানতে হবে। সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, আমাদের সমাজের বৈশিষ্ট্য এবং যে ডাইভার্সিটি রয়েছে, ব্যাপক বৈচিত্র্য রয়েছে সেইগুলো। রোল অফ ওমেন অর্গানাইজেশন, রোল অফ ওমেন সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় এগুলো থেকে, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে। পপুলেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইস্যু, পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্টাল ইস্যু, পপুলেশন এবং তার সাথে জড়িত যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো, দারিদ্র এবং তার সাথে যে ডেভেলপমেন্টাল ইস্যু রয়েছে, আরবানাইজেশন রয়েছে যেগুলো, শহরায়ন যেগুলো, দেয়ার প্রবলেম অ্যান্ড দেয়ার রেমিডিস, তাদের সমস্যার সমাধান কি হবে। তো পভার্টির সমস্যার সমাধান, ডেভেলপমেন্টাল ইস্যু যেগুলো রয়েছে এবং আরবানাইজেশনের যে সমস্যা রয়েছে সেগুলো। ইফেক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের ফলে ভারতের সমাজ কীভাবে এফেক্টেড হয়েছে। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনালিজম, রিজনালিজম, সেকুলারিজম, সব কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব সোসাইটির সাথে জড়িত। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বা মৌলবাদ হোক, আঞ্চলিকতাবাদ এবং সেকুলারিজম, আর রয়েছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এগুলো। দেয়ার ফর্মস অ্যান্ড এফেক্ট অন দ্য সোসাইটি, এর প্রভাব কী পড়ছে, প্রত্যেকটা কিন্তু সমাজের উপর যে প্রভাব পড়ছে সেগুলো। সাইলেন্ট ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, সমাজের বৈশিষ্ট্য, এইগুলো। আচ্ছা, এটা রিপিট হয়েছে এই অংশটা। আচ্ছা, ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, এটা কিন্তু আমরা পেপার 1টাই এখনো চলছে, মনে রাখতে হবে। ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে তাদের বন্টন, ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতের সাবকন্টিনেন্ট এবং সাউথ এশিয়া, এইগুলোর উপর কিন্তু ফোকাস করতে হবে বেশি, পৃথিবীর যে সম্পদগুলো রয়েছে সেইগুলো। ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রি, তো ইকোনমির যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো, ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া, এই ইন্ডাস্ট্রিগুলো কোথায় কী রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্শিয়ারি সেক্টর যেগুলো হয় সেটা ভারতবর্ষ এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণগুলো পড়তে হবে। ইম্পর্ট্যান্ট জিওফিজিক্যাল ফেনোমেনা সাচ এস আর্থকোয়েক, সুনামি, ভলকানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন, তো সরাসরি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এখানে পুরো সিলেবাসটাই রয়েছে এবং এগুলোর উপর আলাদা করে কিন্তু ফোকাস করতে হবে, যেহেতু আলাদা করে উল্লেখ করা রয়েছে। জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার লোকেশন চেঞ্জেস ইজ ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স ইনক্লুডিং ওয়াটার বডিজ অ্যান্ড আইস ক্যাপস, তো জিওগ্রাফিক্যাল ফিচার্সের সাথে তাদের লোকেশন এবং কোনগুলোর উপর জোর দিতে হবে, ওয়াটার বডি এবং আইস ক্যাপ, অ্যান্ড ইন ফ্লোরা অ্যান্ড ফানা অ্যান্ড দ্য ইফেক্ট অফ সাচ চেঞ্জেস, তো যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য আছে এবং তাদের যে পরিবর্তন সেটা কিন্তু এখানে চলে আসছে। নেক্সট পেপার 3, এসে পেপার হলো পেপার 1-এ, তারপরের পেপার হিস্ট্রি, জিওগ্রাফি আর সোসাইটি। পেপার 3-তে কী রয়েছে, প্রত্যেকটা পেপার কিন্তু 250 মার্কস, এটা মনে রাখতে হবে। 7টা পেপারের প্রত্যেকটা কিন্তু 250 নাম্বার করে রয়েছে প্রত্যেকটা। আচ্ছা, কি কি রয়েছে এখানে শর্ট করে আমরা যদি দেখি, গভর্নেন্স রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন, তো অর্থাৎ পলিটি রয়েছে, এই পোর্শনটা আমরা পলিটিতে ফেলতে পারি। সোশ্যাল জাস্টিস রয়েছে এখানে, সোসাইটিটা কিন্তু এর আগে চলে আসছে এবং সোশ্যাল জাস্টিসটা এখানে
এবং ইন্টারন্যাশনাল রিলেশন, যেটাকে আমরা আইআর বলে থাকি শর্ট ফর্ম, ইন্টারন্যাশনাল রিলেশন, সেটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, ডিটেলসে দেখবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কী কী পড়ছে, পুরোটাই কিন্তু লক্ষ্মীকান্তে পাওয়া যায়। এটা হিস্টোরিক্যাল আন্ডারপিনিং, পুরোপুরি একদম ইতিহাস থেকে কখন থেকে শুরু হচ্ছে কনস্টিটিউশনটা, ইভলিউশন কী কী হয়েছে, বৈশিষ্ট্য কী কী রয়েছে, অ্যামেন্ডমেন্ট কী কী হয়েছে, সিগনিফিকেন্ট প্রভিশন, বেসিক স্ট্রাকচার আলাদা করে উল্লেখ করা রয়েছে, এখানে জোর দিতে হবে। ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ইউনিয়ন এবং স্টেটসের ফাংশনস কী কী রয়েছে, কাজ কী কী রয়েছে এবং গুরুত্ব কী কী রয়েছে, রেসপন্সিবিলিটি দায়িত্ব কী কী রয়েছে, ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস পার্টনিং তার ফেডারেল স্ট্রাকচারের যে সমস্ত ইস্যুগুলো, কেন্দ্র রাজ্য সম্পর্কে যে বড় বড় ইস্যুগুলো হয় তার উপর জোর দিতে হবে। ডিভলিউশন অফ পাওয়ার্স অ্যান্ড ফাইন্যান্সেস আপ টু লোকাল লেভেল অ্যান্ড চ্যালেঞ্জেস দেয়ার ইন, পাওয়ার যে ডিভলিউশন রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স এবং ফাইন্যান্স, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে যে ফাইন্যান্সের বিষয়টা, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার লোকাল লেভেল পর্যন্ত, এবং তাদের যে চ্যালেঞ্জগুলো সেইগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং সিলেবাস। এগুলোর উপর কিন্তু ফোকাস করতে হবে, যেহেতু সিলেবাসে আলাদা করে বলা রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হবে। সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন ভেরিয়াস অর্গানস, ডিসপুটস, রেড্রেসাল মেকানিজম অ্যান্ড ইনস্টিটিউশন। তো পাওয়ারের সেপারেশন, প্রত্যেকটা যে পাওয়ার রয়েছে তাদের সেপারেশন, বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে, ভেরিয়াস অর্গান রয়েছে, এবং ডিসপুট রিড্রেসাল, এদের মধ্যে যে সমস্যাগুলো হয় তার সমাধানের জন্য যে ডিসপুট রিড্রেসাল মেকানিজম রয়েছে ইনস্টিটিউশনগুলোর মধ্যে, সেগুলো আমাদের জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং বিষয়। কম্প্যারিজন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম উইথ দ্যাট অফ দ্য আদার কান্ট্রিজ, পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার স্ট্রাকচার ফাংশন। আচ্ছা, কম্প্যারিজন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম উইথ দ্যাট অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে ভারতবর্ষের যে সংবিধানগত যে পার্থক্য, বিভিন্ন স্কিমগুলো যে পার্থক্য রয়েছে সেগুলো জানতে হবে। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার, তাদের গঠন, ফাংশন, কন্ডাক্ট অফ বিজনেস, পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ অন দ্য ইস্যু অ্যারাইজিং আউট অফ দিস, অর্থাৎ এটা লক্ষ্মীকান্তে আবার চলে এলো। স্ট্রাকচার, অর্গানাইজেশন, ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, পুরোপুরি এটা চলে আসছে। প্রেশার গ্রুপস অ্যান্ড ইনফর্মাল অ্যাসোসিয়েশনস অ্যান্ড দ্য রোল ইন দ্য পলিটি, তো বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে তাদের যে ভূমিকা সেগুলো আমাদের জানতে হবে। তো এটা ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের মধ্যে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু চলে আসছে। এই অংশগুলো কিছুটা গুরুত্বপূর্ণ, যেটা আলাদা জায়গা থেকে আমাদের করতে হবে। স্যালিয়েন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ এসেছিল, যেটা পার্লামেন্টারি যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কন্ট্রোল করার জন্য। অ্যাপয়েন্টমেন্ট টু ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্টস, পাওয়ার, ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিজ, বিভিন্ন যে সংবিধান স্বীকৃত বডিগুলো রয়েছে, কনস্টিটিউশনাল পোস্ট, পাওয়ার, ফাংশন, তাদের দায়িত্ব। স্ট্যাচুটরি, রেগুলেটরি অ্যান্ড ভেরিয়াস কোয়াসি জুডিশিয়াল বডিজ, স্ট্যাচুটরি বডি যেগুলো আছে, যেগুলো কোয়াসি জুডিশিয়াল বডির আছে, রেগুলেটরি বডি রয়েছে, সব কটা বডি পড়তে হবে, অর্থাৎ পুরো লক্ষ্মীকান্তের এই অধ্যায়টাগুলো সরাসরি বলা রয়েছে। গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ইন্টারভেনশন ফর ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টরস, তো গভর্নমেন্ট যে পলিসিগুলো নেয় সেগুলো। ইন্টারভেনশন ফর ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টরস অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং আউট অফ দেয়ার ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, তো যে ইস্যুগুলো রয়েছে ডিজাইন ইমপ্লিমেন্টেশনে সেইগুলো পড়তে হবে। এখান থেকে কিন্তু সরাসরি এই ধরনের প্রশ্ন আসে এবং এইগুলোতেই আমাদের ফোকাস করতে হবে, যে ইস্যু আউট অফ দেয়ার ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, তো তাদের ডিজাইন এবং তাদের ইমপ্লিমেন্টেশনে যে সমস্ত সমস্যা হয়, গভর্নমেন্ট পলিসির ইন্টারভেনশন যেগুলো হয় ডেভেলপমেন্ট ভেরিয়াস সেক্টর ডেভেলপমেন্টের জন্য, সেখানে সেগুলো কী কী হয়, তো এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। ডেভেলপমেন্ট প্রসেসেস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিজ, রোল অফ এনজিও, এসজিআইস, ভেরিয়াস অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, ভেরিয়াস গ্রুপস অ্যান্ড অ্যাসোসিয়েশন, ডোনার, চ্যারিটিস, ইনস্টিটিউশন অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। তো ডেভেলপমেন্টাল প্রসেসের সাথে এই যে ডেভেলপমেন্টাল ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের যে সম্পর্ক রয়েছে সেটা কীরকমভাবে কন্ট্রোল হয়, এই সমস্ত নানান বিষয় সেখান থেকে করতে হবে। ওয়েলফেয়ার স্কিম ফর vulnerable sections of the population by the center and states and the performance of these schemes, mechanism, laws, institution and bodies constituted for the protection and betterment of this vulnerable section. তো স্কিম, মেকানিজম, লজ, ইনস্টিটিউশন, বডিজ যেগুলো রয়েছে সেই সমস্ত সেন্টার এবং স্টেটের পারফরমেন্স, সেই স্কিমগুলোর উপর কী কী পারফরমেন্স রয়েছে, ওয়েলফেয়ার স্কিম যেগুলো গভর্নমেন্ট নিয়ে থাকে সেই সমস্ত স্কিম, সেগুলো আমাদের জানতে হবে। এবং বিভিন্ন যে সেকশন, সোসাইটির বিভিন্ন যে সেকশন রয়েছে সেগুলো তাদের বেটারমেন্টের জন্য কী কাজ করছে সেগুলো জানতে হবে। ইস্যু রিলেটিং টু ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সোশ্যাল সেক্টর, সার্ভিস রিলেটিং টু হেলথ, এডুকেশন,
হিউম্যান রিসোর্স, হেলথ, এডুকেশন এবং হিউম্যান রিসোর্সেস যে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টও রয়েছে সেটা কি কতটা কীভাবে কাজ হচ্ছে, অর্থাৎ একেবারে কারেন্ট ইস্যু কিন্তু এখান থেকে সোশ্যাল সেক্টরের ওপর চলে আসছে। সমস্ত স্কিম চলে আসা মানেই, ওয়েলফেয়ার স্কিম চলে আসা মানে কিন্তু কারেন্ট ইস্যুগুলো এখানে চলে আসছে। ইস্যু রিলেটিং টু পভার্টি অ্যান্ড হাঙ্গার, দারিদ্র এবং ক্ষুধা, সরাসরি এখনও ইন্ডিয়া হাঙ্গার ইন্ডেক্সে অনেক পিছনে থাকে, তো সেজন্য এখানে কিন্তু গুরুত্ব দিতে হচ্ছে। ইম্পর্টেন্স অ্যাসপেক্ট অফ গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ই-গভর্নেন্স, অ্যাপ্লিকেশন, মডেল, সাকসেস, লিমিটেশনস অ্যান্ড পোটেন্সিয়াল, গভর্নেন্সের উপর পুরো এটা চলে আসছে। সিটিজেন্স চার্টার, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশন, আদার মেজার্স। রোল অফ সিভিল সার্ভিস ইন আ ডেমোক্রেসি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল সার্ভিসের কী রোল রয়েছে এটা ডেমোক্রেসিতে। ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুড রিলেশনস, ভারত এবং এটা ইন্টারন্যাশনাল রিলেশনে চলে আলো, ভারত এবং অন্যান্য যে নেইবারহুড তাদের রিলেশন, bilateral regional global groups and agreements involving India and affecting Indian interests, যে গ্রুপগুলো রয়েছে নানান রকমের যে গ্রুপ, G20, G7, নানান যে গ্রুপগুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটি, তাদের ইন্ডিয়ার যে উপর কী এফেক্ট পড়ছে, কী ধরনের কী বিষয়, সেই সমস্ত কিছু ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে আসছে। এফেক্ট অফ পলিসিস অ্যান্ড পলিসিস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট, ইন্ডিয়ান ডায়াসপোরার উপর ইন্ডিয়ান ইন্টারেস্টের উপর কী এফেক্ট পড়ছে, সেই সমস্ত পলিসির উপর যে পলিটিক্সগুলো হচ্ছে সেইগুলোর উপর। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এজেন্সিস অ্যান্ড ফোর আর দেয়ার ফর দ্য স্ট্রাকচার ম্যান্ডেট, তো প্রত্যেকটা যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, তাদের স্ট্রাকচার, ম্যান্ডেট, এজেন্সি সমস্ত কিছু আমাদের ডিটেলসে জানতে হবে। এটা হলো পার্ট 3 কমপ্লিট হলো। পার্ট 3তে কী ছিল? পলিটি, সোশ্যালস যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, গভর্নেন্সের যে বিষয়গুলো রয়েছে সেটা, আর ইন্টারন্যাশনাল রিলেশন। পেপার 4 250 মার্কস। কী রয়েছে এখানে? এখানে অনেক কিছু মিক্সড রয়েছে। ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে আসছে, অর্থাৎ ইকোনমিক বিষয়গুলো এখানে আসছে, এবং ডেভেলপমেন্টের সাথে রিলেটেড যে বিষয়গুলো, টেকনোলজি আসছে, সায়েন্সের টেকনোলজি চলে আসছে, বায়োডাইভার্সিটি চলে আসছে, এনভায়রনমেন্ট এখানে চলে আসছে, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট চলে আসছে, এটাও এনভায়রনমেন্টেরই একটা পোর্শন বলা যায়, জিওগ্রাফিরও পোর্শন বলা যায়। তো ডিটেলসে এবার এটা আমরা জানতে হবে। কী রয়েছে? ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যুস রিলেটিং টু প্ল্যানিং, মোবিলাইজেশন অফ রিসোর্সেস, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। একেবারে ইকোনমির যে ইস্যুগুলো হয়, গুরুত্বপূর্ণ ইস্যু, এবং প্রত্যেকটার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, প্ল্যানিংয়ের সাথেও বটে, মোবিলাইজেশন, রিসোর্স, গ্রোথ, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, এটা তো 5 বছর 10 বছর আগের কথা বলা হবে না, এটা বর্তমান সময়ের কথাই বলা হবে, পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স বেস, ইনক্লুডিং গ্রোথ অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং ফ্রম ইট, গভর্নমেন্ট বাজেটিং, তো বাজেট সংক্রান্ত বিষয়গুলো। মেজর ক্রপিং প্যাটার্ন ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, ক্রপিং প্যাটার্ন অর্থাৎ এখানে এগ্রিকালচার চলে আসছে, different type of irrigation and irrigation system, storage, transport and marketing of agriculture produce and issues and related constraints, ইস্যুগুলো যেগুলো রয়েছে, ট্রান্সপোর্ট, স্টোরেজ, আমাদের এগ্রিকালচার সেক্টরে যে মেন ইস্যুগুলো রয়েছে, ইরিগেশন সিস্টেম, সেচের সমস্যা, স্টোরেজ করে রাখার সমস্যা, ট্রান্সপোর্ট করার সমস্যা, মার্কেটে নিয়ে যাওয়ার সমস্যা, এই যে প্রবলেম রিলেটেডগুলো রয়েছে সেইগুলোর উপর জোর দিতে হবে, বুঝতে হবে বিষয়টা পুরোপুরি ডেভেলপমেন্টাল ওয়ার্কের উপর ডিপেন্ড করছে। ই টেকনোলজি ইন দ্য এড অফ ফার্মার, তো ই টেকনোলজি ফার্মারদের উপর কী ইফেক্ট করছে সেইগুলো। ইস্যু রিলেটেড টু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ফ্রম সাবসিডিজ অ্যান্ড মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি ডাইরেক্ট বলা আছে এখানে, সেই জন্যই কিন্তু এমএসপি থেকে দেখা যায় বারবার প্রশ্ন আসে এখান থেকে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন রেশনিং যে ব্যবস্থা রয়েছে, অবজেক্টিভ ফাংশনিং লিমিটেশন, রিভ্যাম্পিং ইস্যু অফ বাফার স্টকস অ্যান্ড ফুড সিকিউরিটি, পুরোপুরি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। টেকনোলজি মিশনস, টেকনোলজিতে চলে আসছে, সায়েন্স থেকে চলে আসছে, ইকোনমিক অ্যান্ড অ্যানিম্যাল রিয়ারিং, ফুড প্রসেসিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি চলে আসছে, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স, লোকেশন, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম রিকোয়ারমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত। ইকোনমির মধ্যেও আসে এটা, ল্যান্ড রিফর্মটা, এগ্রিকালচারের মধ্যে তো আসছে। এফেক্টস অফ লিবারাইজেশন অফ দ্য ইকোনমি, চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, লিবারাইজেশন 1991-এর পর থেকে যে লিবারাইজেশন সিস্টেম এসছে, ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেগুলো রয়েছে তার উপর কি ইন্ডাস্ট্রিয়াল এফেক্টে কি গ্রোথ হয়েছে, কতটা কাজ হয়েছে সেই পলিসির উপর, সেইগুলো। এনার্জি, পোর্ট, রোড, এয়ারপোর্ট, রেলওয়ে, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার যেটা তার উপর আছে, ইনভেস্টমেন্ট মডেল, ইনভেস্টমেন্ট যে মডেলগুলো সেইগুলো। সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন এফেক্ট ইন এভরিডে লাইফ, আমাদের এভরিডে লাইফের উপর যে গুরুত্বপূর্ণ সায়েন্স টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে তার উপর আমাদের কি ডেলি লাইফের উপর কী এফেক্ট পড়ছে। অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ানস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিজেনাইজেশন অফ টেকনোলজি অ্যান্ড ডেভেলপিং অ্যান্ড নিউ টেকনোলজি, তো পুরোপুরি টেকনোলজি বেসড। বর্তমান সময় কি চলছে, ইন্ডিয়ার কি অ্যাচিভমেন্ট রয়েছে সায়েন্স টেকনোলজির দিক থেকে, সেগুলো জানতে হবে। অ্যাওয়ারনেসেস ইন দ্য ফিল্ডস অফ
IT, information technology, space, computer, robotic, nanotechnology, biotechnology, and issues related to intellectual property rights, conservation, environmental pollution and degradation, environmental impact assessment. আচ্ছা, এনভায়রনমেন্ট চলে আসছে এখান থেকে, তার আগে পুরোপুরি সায়েন্স থেকে এখান, এবং প্রিলিমসের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়, এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রিলিমসের প্রশ্ন তৈরি হয়, তো খুব গুরুত্ব সহকারে এটা দেখতে হবে। আচ্ছা, পলিউশন, ডিগ্রেডেশন, পরিবেশের যে অবনমন, দূষণ এবং অবনমন, দূষণের পরে আরও দূষণ, সেখান থেকে অবনমন, এনভায়রনমেন্টের কি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রত্যেকটা যে আমাদের বিপর্যয় দুর্যোগ যেগুলো আসে সেগুলো কীভাবে ম্যানেজ করতে হবে সেগুলো, লিঙ্কেজ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজমের যেগুলো রয়েছে সেইগুলো স্প্রেড, তার সাথে ডেভেলপমেন্টের কী সম্পর্ক, রোল অফ এক্সটার্নাল স্টেট নন স্টেট সেক্টর ইন ক্রিয়েটিং চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি, খুব গুরুত্বপূর্ণ, ইন্টারনাল সিকিউরিটি আমাদের আভ্যন্তরীণ যে সিকিউরিটি সেইগুলো, চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি থ্রু কমিউনিকেশন নেটওয়ার্ক, রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যান্ড ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনাল সিকিউরিটি আমাদের যেগুলো রয়েছে সেগুলো, তাদের সোশ্যাল মিডিয়ার কী রোল রয়েছে, ইন্টারনাল সিকিউরিটির উপর এই মিডিয়ার কী রোল রয়েছে, সাইবার সিকিউরিটি, মানি লন্ডারিং অ্যান্ড প্রিভেনশন, সিকিউরিটি চ্যালেঞ্জ ইন দ্য ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়াস, লিঙ্কেজ অফ সিকিউরিটি, বর্ডার এরিয়াতে যে সিকিউরিটি চ্যালেঞ্জগুলো হয় সেগুলো, লিঙ্কেজ অফ অর্গানাইজেশন ক্রাইম উইথ টেরিজমের সাথে কি লিঙ্কেজ রয়েছে ক্রাইমের, ভেরিয়াস সিকিউরিটি ফোর্সেস এজেন্সিস অ্যান্ড দেয়ার ম্যান্ডেট, সিকিউরিটি ফোর্স যেগুলো রয়েছে আমাদের দেশে অনেক রকম সিকিউরিটি ফোর্স রয়েছে এজেন্সি, তাদের ম্যান্ডেট কী কী রয়েছে সেগুলো। 4th পেপার গেল, এবার হচ্ছে পেপার 5। পেপার 5-এ কী রয়েছে, 250 মার্কস রয়েছে এখানে, আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পেপার, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, ডিটেইল সিলেবাস প্রোভাইডেড ছিল। This paper include question to test candidates' aptitude and approach issues relating to integrity, probity in public life, and his problem-solving approach to various issue and conflict faced by him dealing with society. একটা ক্যান্ডিডেটের তার নীতিগত দিক কী রয়েছে, তার যে প্রবলেম সলভিং এবিলিটি কোনগুলো কতটা রয়েছে তার, সেই সমস্ত দিক একেবারে কেস স্টাডি দেওয়া হয়, অর্থাৎ এরকম পরিস্থিতি একটা হলো সেখানে তুমি কি করবে, বা এই নীতিগত দিক থেকে বিভিন্ন পার্সোনালিটি আছে তাদের, সেগুলো ডিটেলসে আসছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা সিলেবাস। পেপার 4 বা যেটাকে আমরা জেনারেল স্টাডিজ 4 বলি, অর্থাৎ এসএ পেপারটা বাদ দিলে আমরা এটা জেনারেল স্টাডি 4-এ চলে আসছে। আচ্ছা, এখানে কি কি রয়েছে, এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স, এসেন্স, ডিটারমিনেশন অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশন। তো এর কী কী প্রভাব রয়েছে, ডিটারমিনেশন, এসেন্স, এদের ডাইমেনশন অফ এথিক্স, এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপ, প্রাইভেট রিলেশনশিপের মধ্যে এথিক্সের কী ভূমিকা রয়েছে, হিউম্যান ভ্যালু, মূল্যবোধ, লেসন ফ্রম লাইফ অ্যান্ড টেকনিক্স অফ গ্রেট লিডার। তো এখানে বিভিন্ন যে গ্রেট পার্সোনালিটি রয়েছে তাদের বিভিন্ন যে জীবন, সেই সমস্ত জায়গা থেকে আসছে। রিফর্মস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রোল অফ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং ভ্যালুজ, মূল্যবোধের বিকাশে এই যে ফ্যামিলি, সোসাইটি, এদের যে কী ভূমিকা রয়েছে, কী ধরনের সেইগুলো। অ্যাটিটিউড, কন্টেন্ট, স্ট্রাকচার, ফাংশনস, ইজ ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশন উইথ থট অ্যান্ড বিহেভিয়ার। মোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড, মোরাল অ্যাটিটিউড এবং পলিটিক্যাল অ্যাটিটিউড কী রয়েছে। সোশ্যাল ইনফ্লুয়েন্স কী রয়েছে। পারসুয়েশনস, অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিসেস। ইন্টিগ্রিটি, impartiality and non-partnership, objectivity, dedication, public service, empathy, tolerance and compassion towards weaker sections। তো সমস্ত কিছু একটা মানুষের মধ্যে কি কি মূল্যবোধ থাকতে পারে, তার মধ্যে কি কি নীতিগত বিকাশ প্রয়োজন, সমস্ত বিষয়গুলো কিন্তু এই পেপারটা থেকে উঠে আসছে। খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং পেপার। তো এটা একটা অন্যরকম আলাদা ধরনের একটা কিন্তু পেপার। ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, তার ইউটিলিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স, এখানে কিন্তু কমিউনিকেশন স্কিলের অনেকটা বড় ভূমিকা রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলা হয় একটা সামাজিক মেলামেশার ক্ষেত্রে, মানুষকে কন্ট্রোল করার ক্ষেত্রে, বিভিন্ন মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলো আসছে, তো সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে খুব গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউশন অফ মরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো ভারতবর্ষের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত বড় বড় ফিলোসফার রয়েছেন তাদের কি ভূমিকা, পাবলিক সার্ভিস, ভ্যালুজ অ্যান্ড এথিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্টেটস অ্যান্ড প্রবলেমস, স্ট্যাটাস অ্যান্ড প্রবলেম, এথিক্যাল কনসার্ন অ্যান্ড ডায়লেমা, গভর্নমেন্টস, private institution, law, rules, regulations, conscience as source of ethical guidance,
অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, স্ট্রেন্থেনিং অফ এথিক্যাল অ্যান্ড মরাল ভ্যালুজ অফ গভর্নেন্স, এথিক্যাল ইস্যু, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ফান্ডিং, কর্পোরেট গভর্নেন্স। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে এথিক্স, এথিক্যাল কনসার্নস, লজ, রুলস, রেগুলেশন, সমস্ত বিষয়গুলো কিন্তু এই এথিক্যাল যে ভ্যালু সে পুরোপুরি সেটার উপর কিন্তু বেস করে এই সিলেবাসটা তৈরি হয়েছে। probity in governance, concept of public service, philosophical basis of governance and probity, information sharing and transparency in government, right to information, codes of ethics, codes of conduct, citizens charter, work culture, quality of service delivery, utilization of public fund, challenges of corruption, কেস স্টাডিজ অন দ্য অ্যাবভ ইস্যুস। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কেস স্টাডি, বর্তমান পরিস্থিতি, প্রত্যেকটা ক্ষেত্রে রাইট টু ইনফরমেশন নিয়ে কোর্স, এথিক্সের কোর্স, কোর্স কন্ডাক্ট, কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, প্রত্যেকটার ক্ষেত্রে কেস স্টাডি, করাপশনের ক্ষেত্রে চ্যালেঞ্জিং, এই যে বাস্তব পরিস্থিতিতে কী করা উচিত, কোনো একটা সিভিল সার্ভেন্টের কী করা উচিত, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই পুরো সিলেবাসটা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর পেপার 6 এবং পেপার 7। পেপার 6-এ কী রয়েছে? এই দুটোই কিন্তু অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট, অনেকগুলো অপশনাল সাবজেক্ট হয়, প্রত্যেকে নিজের নিজের গ্র্যাজুয়েশনে সাবজেক্টটা চুজ করতে পারে, সেরকম ধরনেরই কিন্তু সিলেবাসটা করা রয়েছে। আর জিওগ্রাফি অপশনালের ক্ষেত্রে কিন্তু প্রচুর স্কোরিং হয় ইউপিএসসির ক্ষেত্রে, স্টেট পিএসসি, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যতটা মার্কস ওঠে তার থেকে ইউপিএসসি জিওগ্রাফিতে কিন্তু অনেক বেশি মার্কস কিন্তু এখানে তোলা সম্ভব। অনেকেই কিন্তু যারা বিভিন্ন সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারা কিন্তু জিওগ্রাফি নিয়ে করেন, কারণ এখানে কিন্তু প্রচুর স্কোরিং হয় জিওগ্রাফিটা, প্রচুর ডায়াগ্রামস দেওয়া সম্ভব, প্রচুর চার্ট, ডায়াগ্রাম এগুলো করার মাধ্যমে এখানে কিন্তু খুব সম্ভব। এবং 200-250 নম্বরের এখানে রয়েছে পেপার 1 এবং পেপার 2 250 নম্বরে রয়েছে। তো জিওগ্রাফি অপশনালের ডিটেল সিলেবাস আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে আমি অ্যাজ এ হোল কমপ্লিট সিলেবাসটা আলোচনা করলাম। এরপরে আমি কিন্তু সরাসরি যেটা বেসিক যে বই, অর্থাৎ এনসিইআরটি বুকস, আমি কিন্তু এরপর থেকেই আগামীকাল থেকে কিন্তু আমি এনসিইআরটিটা শুরু করে দেবো। এনসিইআরটির ইম্পর্টেন্স কোন কোন জায়গাগুলো রয়েছে সেটা, এবং তার সাথে সাথে কিন্তু আমি প্রিলিমস এবং মেন্স প্রিভিয়াস ইয়ারে কোন কোন কী ধরনের প্রশ্ন এসেছে, অর্থাৎ আমাদের ঠিক কোন দিকে এগোতে হবে, প্রিলিমসের ক্ষেত্রেও তাই প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে, এবং মেন্সের ক্ষেত্রেও তাই প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে। তাহলে কিন্তু আমার এই সিলেবাসের সাথে রিলেট করে বিষয়টা কীভাবে আসছে সেটা দেখতে পাবো, এবং আমরা একটা সঠিক দিক নির্দেশ পাবো যে এইভাবে চলতে হবে। এই সোর্স কিন্তু অনেক পরে, আগে আমাদের বুঝতে হবে বিষয়টা কি, আমাদের থেকে কি কি আশা করা হচ্ছে, কি কি চাওয়া হচ্ছে, তারপরে আমরা সোর্সের দিকে যাব। তো যাই হোক, ধাপে ধাপে আমরা এগুলো কমপ্লিট করব। এনসিইআরটিটা শুরু করে দেবো, কারণ কোন কোন বিষয় পড়তে হবে সেগুলো আমাদের জানা অবশ্যই আবশ্যিক। এনসিইআরটি কিন্তু বেস, আবারও বলছি, এনসিইআরটি সম্বন্ধে জানতে হবে। পুরো সিলেবাস এখানে যা যা বলা আছে এনসিইআরটিতে কিন্তু তার ম্যাক্সিমাম পোর্শন কভার করা আছে, এবং সেজন্যই এনসিইআরটিকে বেস ধরা হয়। বাকি অন্যান্য সোর্স নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আলোচনা করব। সেই সমস্ত ডিটেলস, শিডিউল, সমস্ত কিছু কিন্তু ওই গ্রুপে আমি দিয়ে দেবো। এখানে সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, পিডিএফ সমস্ত কিছু আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে নিও। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।